ফরিদ ভাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ছুটে গেলেন দিল্লিতে। সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে 1-to-1 বৈঠক করলেন। নিশ্চয়ই এই বৈঠকের মূল প্রতিপাদ্য বাংলাদেশ হবে, যেহেতু দীনেশ ত্রিবেদী বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার। প্রশ্ন হলো, এই তৎপরতার পেছনে কি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, না অন্য কিছু? আপনার কি মনে হয়? আপনি যে প্রসঙ্গটা আমাদের দর্শকদের সামনে তুলে ধরলেন, যে দীনেশ ত্রিবেদীর ভারতের রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং তিনি মন্ত্রীর পদমর্যাদাধারী, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে তারেক রহমানের সাথে বৈঠকের পরে সোজা তিনি চলে গেলেন, সেই সন্ধ্যায় বাড়াতেই চলে গেলেন তিনি দিল্লিতে। বিষয়টা অবশ্যই গভীরভাবে খতিয়ে দেখার বিষয় আছে। খতিয়ে দেখার বিষয় মানে এটা অবশ্যই এটা একটা রাজনীতির যারা সরে জানে তারা বুঝে ফেলতে পারে যে এখানে কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমরা দেখতে পেলাম গত 15 দিনে এই যে বাংলাদেশের রাষ্ট্রদূত, ভারতে মানে বাংলাদেশস্থ ভারতীয় রাষ্ট্রদূত, এমনকি ভারতে থাকা রাষ্ট্রদূত, দক্ষিণ এশিয়া বিষয়ক আমেরিকান রাষ্ট্রদূত, তাদের যে আসা যাওয়া গত 15 দিন বা 1 মাসে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ যদি করি, তাহলে দেখতে পারবো যে এগুলোর সেই ধারাবাহিকতার অংশ। সুতরাং আপনি একজন রাষ্ট্রদূত এই দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পরে সরাসরি তার নিজের দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করে, এখানে তো বহুবিধ বিষয় আলোচনা হবে, তাতে কোনো সন্দেহ নাই। আর সঙ্গত কারণেই আমরা ধরে নিতে পারি যে এখানে প্রধান আলোচনার বিষয় ছিল জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন। এটা তো সহজেই বোঝা যায়। এটা অনুমান করতে তো আর গবেষক হতে হবে না, এটা অনুমান করতে তো আর ডক্টরেট ডিগ্রি লাগবে না। কারণ বাংলাদেশের প্রসঙ্গে, এখন বাংলাদেশ প্রসঙ্গ আসলেই শেখ হাসিনার প্রসঙ্গ আসবে। বাংলাদেশ প্রসঙ্গ আসলে শেখ হাসিনার উপরে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বা যে তথাকথিত ক্যাঙ্গারু কোর্টে রায় দেওয়া হয়েছে সেই প্রসঙ্গ আসবে। বাংলাদেশ প্রসঙ্গ আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ সেই প্রসঙ্গ আসবে। বাংলাদেশ প্রসঙ্গ আসলে ছাত্রলীগ নিষিদ্ধ সেই প্রসঙ্গ আসবে, কোনো সন্দেহ নাই। ইভেন বাংলাদেশ প্রসঙ্গ আসলে ভারত বাংলাদেশের মধ্যে এইখানে জঙ্গিবাদ, মৌলবাদের 24 ঘন্টা ব্যবধানে এক দেশ থেকে গিয়ে আরে তার নিজের দেশের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা, তার মানে তাকে ব্রিফিং করবেন। ফোনে তিনি কথা বলেননি, ঝুঁকি নেননি, বক্তব্য স্পষ্ট। তো স্পর্শকাতর বিষয় রয়েছে যে তিনি ফোন করবেন না, কারণ ফোনে আড়ি পাতা হতেই পারে। বাংলাদেশ আড়ি পাততে পারে, অন্য দেশ আড়ি পাততে পারে, বা পৃথিবীর বিভিন্ন দেশ আড়ি পাততে পারে। অর্থাৎ দীনেশ ত্রিবেদীজির যে ভারতে চলে যাওয়া, দিল্লিতে যাওয়া এবং দিল্লিতে গিয়ে তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে বৈঠক, এটা আমাদেরকে না, সারা পৃথিবীর জন্য একটা মেসেজ যে সেখানে গভীর আলোচনা হচ্ছে। কি আলোচনা হচ্ছে আমরা হয়তো কিছু অনুমান করতে পারবো, অনেকাংশে অনুমান করতে পারবো না যতক্ষণ না ঘটবে ঘটনাগুলো। যেমন আপনি দেখেন গত 72 ঘন্টার মধ্যেই বা আলোচনা, বিষয়টা এতই গভীর যে তাদের একক আলোচনা করতে হয়েছে। কত গভীর হলে এটা সম্ভব? প্রথমত তিনি ইচ্ছা করলে তারেক রহমানের সাথে কি আলোচনা হয়েছে, আমেরিকান রাষ্ট্রদূতের সাথে কি আলোচনা হয়েছে তিনি ফোনে বলতে পারতেন। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের মুসলেকার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কি আলোচনা তিনি বলতে পারতেন ফোনে, কিন্তু তা বলেননি। কেন বলেননি? তার মানে বিষয়টা আরো গভীরে। এই গভীরতা আরো গভীরে চলে গেছে যখন আমরা দেখলাম যে তার দেশেও শুধু প্রধানমন্ত্রীর সাথে তার সাক্ষাৎ। তার মানে গভীর আলোচনা হচ্ছে। আলোচনা সাধারণ আলোচনার মধ্যে এখন আর নেই। সেটা বাংলাদেশের সাথে অন্য দেশের প্রতিরক্ষা চুক্তি, যেমন বাংলাদেশ এখন ওই যে 14 দেশের যে জোট আছে, সেখানে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব সহ আরো মোট 14টা মুসলিম দেশের সাথে যে চুক্তি হয়েছে, এটা নিয়ে আলোচনা হবে। তারপরে গঙ্গার পানি চুক্তি রিনিউ করার সময় হয়ে গেছে, এই বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় স্থিতিশীলতা নিয়ে আলোচনা হবে, কারণ বাংলাদেশের স্থিতিশীলতার উপরে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার উপরে অনেক কিছু নির্ভর করে ভারতের নিরাপত্তা। এটা তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করবে, কোনো সন্দেহ নেই। সবচেয়ে এখানে যেটা আলোচ্য বিষয় আমরা মনে করতেছি যে, আপনি যেটা অনেকেই মনে করতেছে যে তার মৃত্যুদণ্ডাদেশ, তার উপর যে ক্যাঙ্গারু কোর্ট, সেটা স্থগিত করবে। কেউ কেউ মনে করতেছে যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। কেউ মনে করতেছে ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। অলরেডি আমরা একটা সিমটম পাচ্ছি, যেমন যে মুসলেকা প্রতিমন্ত্রী একটা আছে, তারেক রহমানের উপদেষ্টা, যাকে আমি পেতি পাড়া বলি, তারেক রহমানের যে পাড়াটা আছে, যাকে দিল্লি
এয়ারপোর্ট থেকে তাকে নেশাউরি বা গাঁজাখোর বলে ফেরত দিয়েছিল, নেশাখোর বলে, তিনি প্রথমে কি বললেন যে 5ই আগস্ট জননেত্রী শেখ হাসিনা তার ভাষণে যারা শেয়ার করেছে, কমেন্ট করেছে, লাইক দিয়েছে, তাদেরকে নাকি আইনের আওতায় আনা হবে। আমরা এটা শুনলাম। তার আগে আমরা তার বক্তব্য শুনলাম শেখ হাসিনাকে পারলে ধরে এনেছে ফাঁসিতে ঝুলায় দেয়, এরকম তার বক্তব্য। কিন্তু আমরা 24 ঘন্টা পরেই শুনলাম যে যদি সীমিত আকারে শেখ হাসিনার খবর প্রকাশ করে তাতে তারা আপত্তি নেই। সুর পাল্টে গেল। ঠিক তার 48 ঘন্টা পরে, মানে টোটাল 72 ঘন্টা পরে আমরা শুনতে পেলাম এই মান্না ভাইয়ের ব্যক্তি পাড়া, তারপর তারেক রহমানের পাড়া, সে বলল যে যদি শেখ হাসিনা আসেন তাহলে তারা আইনগত সকল সুবিধা পাবেন, নিরাপত্তা পাবেন। সুরটা কেমন যেন চেঞ্জ হয়ে গেল। এই যে আপনি পরিবর্তনটা দেখতেছেন, এই পরিবর্তনটা তো একদিনে হয় নাই, এমনি হয় নাই। ওই যে আমেরিকান রাষ্ট্রদূত, যেটা তাদের আসল খুঁটি, কারণ সব পাঠা তো খুঁটির জোরে কুদে। তো বাংলাদেশের যারা এখন এই মুহূর্তে আমার ভাবির পোলা, জামাত, হেফাজত, বিএনপি, চামরানাই পীর সহ যারা এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে নাচানাচি, কোদাকুদি, যারা নিজেদের জুলাই সন্ত্রাসী দাবি করে, তাদের ভাষাতে তারা জুলাই বিপ্লবী, মহান নেতা, তারা মুক্তিযোদ্ধাদের চেয়েও বড় বড় নেতা। আজকাল তাদের বিমানের টিকিট অর্ধেক, তারা আবার কোটাতে চাকরি নেয়, অথচ এরা সারাদিন কোটা না হেডা এগুলো বলে আসছে যে কোটা দেওয়া যাবে না, কোটা খুব খারাপ। কিন্তু এখন তারাই আবার কোটাতে চাকরি নিতেছে, কোটাতে বিমানের টিকিট অর্ধেক। আমি বুঝতে পারলাম না যে বেকার পোলাপান যারা থাকতো শিবিরের মেসে, চোরতো লোকাল বাসে, তারা কোথায় যাবে বিমানের চড়ে? দালমে কুচ কালা হয়, অপ্রাসঙ্গিক ভাবে হলো কথাটা আনতে হয়। তো এই যে পরিবর্তন আপনি দেখতেছেন, হঠাৎ করে তাদের পরিবর্তন, বিমানে টিকিটের আলাপ উঠতেছে, এটাও তো একটা কারণ। এরা কেন বিমানের টিকিট নিয়ে চলে যাবে? তারা কি কারণে? তারা তো দেশে নাকি তারা বিপ্লব ঘটিয়ে দিয়েছে, তারা এখন দেশ গড়বে। কালকে যদি আওয়ামী লীগের পক্ষের মানুষগুলো ক্ষমতায় যায়, আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ক্ষমতায় আসতে পারে, তাহলে তো আওয়ামী লীগের তরুণ এবং সিনিয়র যারা আছে সবাই ঝাঁপিয়ে পড়বে দেশ উন্নয়নের জন্য বা দেশের বিভিন্ন কাজ করেন। তারা তো চলে যাবে, এই চিন্তা তারা করবে না। হঠাৎ করে এদের বিমানের টিকিট অর্ধেক কেন লাগলো? তার মানে এখানে ওই যে আবার রয়ের প্রধান আসলো, আপনারা দেখেছেন রয়ের প্রধান। আমরা সারা জীবন শুধু রয়ের কথাই শুনলাম, রয় কোনোদিন দেখি নাই। আমাদের কি সৌভাগ্য, এবার আমরা রয়ের প্রধানকেই দেখলাম, আমাদের সৌভাগ্য হয়ে গেল। সবচেয়ে আজব ব্যাপার, যারা সারাদিন রয়ের বিরোধিতা করে, রয়ে খুঁজে এখন রয়ের প্রধান হিসেবে বাংলাদেশ থেকে ঘুরে গেল, আমরা একটা প্রতিবাদ করতে দেখলাম না, মিছিল দেখলাম না, মানববন্ধন দেখলাম না। অথচ এটা যদি আওয়ামী লীগের আমলে আপনি যে বললেন ডাক্তার জাহিদুর রহমানের প্রসঙ্গ আনলেন, ডক্টর জাহিদুর রহমান বললেন এই যে ভারতের বিদেশ গোয়েন্দা সংস্থা র, তাদের বাংলাদেশ সফর এটা নিয়মিত সফরের অংশ। কিন্তু বাংলাদেশের ইতিহাসে, বিগত অন্তত 20 বছরের ইতিহাসে কখনো ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান বাংলাদেশে এসেছেন এমন রেকর্ড কি আছে? উনি তো বললেন এটা নিয়মিত সফরের অংশ। 25 বছর তো আপনি বললেন, 40 বছর আসছে কি? আমি তো শুনি নেই। আপনি কোনোদিন শুনেছেন যে ভারত বাংলাদেশের রয়ের প্রধান আসছে? আপনার মনে পড়ে কি? তাহলে আপনার আমার মনে পড়ে না মানে কি? 40-50 বছরও আসে নাই, মানে এ যাবৎ কালেও আসে নাই, মানে আসেই নাই কোনোদিন। এখন তো তাদের মুখে দেখেন যেখানে ভারতের প্রধানমন্ত্রী, তার মানে বিষয়ের ভিতরে কিছু একটা কিন্তু আছে, যেটাকে আমাদের দেশের লোকালি এইভাবে বলে যে একদিকে সার্জিও ঘোর আসলেন, আপনার আলোচনার শুরুতেই বলছিলেন যে সার্জিও ঘোর আসলেন, সার্জিও ঘোরের সাথে আনঅফিসিয়ালি দীনেশ ত্রিবেদীর একটা বৈঠক হয়ে গেল। সেই বৈঠক নিয়ে বাংলাদেশের ভিতরে কতিপয় রাজনৈতিক নেতারা আপত্তিও করেছেন, সমালোচনাও করেছেন বিরোধী দলের পক্ষ থেকে। মানে এটা আনঅফিসিয়ালি যেভাবেই হোক, ঠিক এরপরেও কিন্তু দীনেশ ত্রিবেদী ভারতেই গিয়েছিলেন ওই মিটিং এর পরে। এখন পররাষ্ট্র উপদেষ্টার সাথে পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করলেন, পররাষ্ট্রমন্ত্রীর সাথে করলেন, এরপরে তিনি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেই তিনি উড়াল দিলেন আবার দিল্লি। এখানকার মেসেজ, এখানকার সিগন্যাল, এখানকার পরিস্থিতি ব্যাখ্যা করার জন্য হয়। গত 24 ঘন্টা আরো 2টা মজার তথ্য আমরা পেয়েছি। একটা হলো সুবীর ভৌমিক দা, ভারতের প্রখ্যাত সাংবাদিক, বহুভাষী ভাষাবিদ, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবীও বটে। সুবীর ভৌমিক কি বললেন যে এই সালাউদ্দিন রয়ের পায়ে ধরে 7 বছর ভারতে থেকেছে, শিলংয়ে থেকেছে। তিনি সেটা প্রকাশ্যে এসে বলেছেন।
যে মিস্টার সালাউদ্দিন, আপনি কি রয়ের পা ধরে শিলংয়ে থাকেন নাই যে আমাকে বাংলাদেশে, তাকে যেন বাংলাদেশে পাঠানো না হয়? আমাকে তিনি বলেছিলেন যে আমাকে বাংলাদেশে পাঠালে র্যাব দিয়ে গুলি করে মেরে ফেলবে। রয়ের পা ধরে এই আজকের মুসলেকা শিলং সালাউদ্দিন সেখানে থেকেছে। এটা সুবীর ভৌমিকতে স্পষ্ট, বারবার তার ভিডিও আপনি দেখতে পারেন। এই একটা খবর। আর একটা মজার খবর হচ্ছে যে জামাতের সাথে রয়ের প্রধানের গোপন বৈঠক হয়েছে। এটাও মোটামুটি বাজারে চাওর হয়ে আছে। তো দাল মে কুছ তো কালা হায়, পর্দার পিছে চলিকে পিছে, মানে পর্দার পিছনে অনেকে পর্দার, আমরা যখন একটা এই নাটক করি মঞ্চে, তো কজন 10-12 জন তারা অভিনয় করে, আসে যায়, কিন্তু পর্দার পিছনে 30-40 জন থাকে ওই শোটাকে প্রাণবন্ত করে রাখার জন্য। আমার মনে হচ্ছে পর্দার সামনে আমরা নিউজ করছি, আলোচনা করছি, আরেক পক্ষ ব্রিফিং করছে কিছু একটা, জনগণকে কিছু একটা বোঝানোর জন্য, কিন্তু পর্দার অন্তরালে অনেকেই অনেকভাবে কাজ করছে। এর মধ্যে কূটনীতি আছে, দেশি বিদেশি গোয়েন্দা বিভাগ আছে, এই তো। এবং এটা কোন দিকে আসলে শেষ পর্যন্ত যাচ্ছে। এবার আরেকটা প্রসঙ্গে আসি, সেটা হলো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে টানা 2 দিন বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত, ওই যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। প্রশ্ন হলো, এই যে ভারত আমেরিকা কি হাত মিলালো, কি প্রভাব পড়বে বাংলাদেশে? ফরিদ ভাই যদি একটু ব্যাখ্যা করেন, আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে অ্যাঙ্গেল গুলো। জি ধন্যবাদ আপনাকে আবারও এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। শুনেন, 25 সালের প্রথম দিকে, 2025-এর প্রথম দিকে আমি বললাম যে এখন যত কিছুই আপনারা দেখেন না কেন, এই বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারতের সাথে আমেরিকার সম্পর্ক আবারও গভীর হবে এবং আগের চাইতে গভীর হবে। এটা বলার কারণে অনেকে হাসাহাসি, কিন্তু এগুলো হিসাব, এগুলো একেবারেই সাধারণ হিসাব। তার কারণ কি? কারণ বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বৃহত্তর একটি দল, অনেক বড় সংগঠন। ছাত্রলীগ একটি বড় সংগঠন, এটাকে আপনি নিষিদ্ধ করে বেশি দিন রাখতে পারবেন না। কারণ এই সংগঠনকে তো আপনি সন্ত্রাসী সংগঠন আল কায়েদা বা হিজবুল্লাহ এদের মতো নিষিদ্ধ করতে পারবেন না, এই সুযোগ নাই, কারণ তাদের সেই রেকর্ড নাই। এটা রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলটাকে আপনি কতদিন নিষিদ্ধ করে রাখবেন? নাম্বার 1। নাম্বার 2, তারেক রহমানকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এই 140 থেকে 50 কোটি ভোক্তার দেশ, 140 থেকে 50 কোটি মানুষের দেশ, ভারতের মতো এত বড় একটা দেশের সাথে বাণিজ্য সম্পর্ক নষ্ট করবে আমেরিকা? প্রশ্নই আসে না। কারণ যদি এইখানে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ রাখে, যত খারাপ করবে ভারত ধীরে 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 চায়নার দিকে যাবে, বক্তব্য পরিষ্কার। আবার চায়না যদি বেশি ধাক্কাধাক্কি করে তাহলে ভারত আমেরিকার দিকে চলে যাবে। এখানে একটা ব্যালেন্স আনবে, ব্যালেন্স আনার জন্যই কিন্তু চায়নার সাথে যে ভারতের এত বিরোধ, এই ভারত কিন্তু এখনো কিন্তু চায়না অনেক বড় পার্টনার এই ব্যবসায়িক ভাবে। চায়নার সাথে তার ভারত ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার তারা ব্যবসা করতেছে দুই দেশ। তাহলে চায়নার সাথে যদি ভারতের অলিখিত হলেও শত্রু রাষ্ট্র হচ্ছে চায়না, সে চায়নার সাথে যদি ভারত সম্পর্ক রাখে তাহলে আমেরিকার সাথে রাখবে না? আবার আমেরিকা, সে তো ব্যবসা, আমেরিকা তো পুঁজিবাদী রাষ্ট্র, ব্যবসা তার জন্য দরকার। তাহলে সে কি চাইবে যে রাশিয়ার ভারত কেন্দ্রিক, রাশিয়ার চায়না কেন্দ্রিক হয়ে থাকুক ভারত? এত বড় মার্কেট, এত বড় দেশ, সুযোগ হাতছাড়া হয়ে যাবে আমেরিকার কাছ থেকে? আমেরিকা তা চাইবে না। এখানে 2-2 4। তাহলে আমেরিকা কি করবে? ভারতের মার্কেটটা চাইবে। সোজা কথা, 2টা কারণে চাইবে। একটা হলো তার নিজের দেশের ব্যবসার জন্য, আরেকটা হলো ভারত যাতে চায়না মুখী না হয় সেই কারণ। আরেকটা কারণ হচ্ছে যে চায়না যাতে এককভাবে ব্যবসা না করতে পারে ভারত, তার জন্য এখানে আমেরিকা অবশ্যই আসবে, সম্পর্ক স্থাপন করবে। আর আমেরিকার সাথে যখন ভারতের সম্পর্ক স্থাপন হবে, পুনঃস্থাপন হবে, তখন সঙ্গত কারণে ভারত শেখ হাসিনা প্রসঙ্গ আনবে, সোজা হিসাব। তখন আমেরিকাকে বলবে ভারত যে দিল্লির চোখে যেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে এবং বাংলাদেশকে দেখা হয়, যেটা রাশিয়া বহু আগে বলে ফেলেছে। রাশিয়াকে যখন প্রশ্ন করা হলো যে বাংলাদেশ সম্পর্কে তাদের প্রতিক্রিয়া কি, 2019 নাকি 20 সালে এই ধরনের কথা হয়েছিল, তখন রাশিয়া কি বলেছিল? যে আমরা ভারতের চোখে, দিল্লির চোখে বাংলাদেশকে দেখি। কত পরিষ্কার। তো এখনো তো আমেরিকার দশা তাই হবে।
তাকে দিল্লির চোখে বাংলাদেশকে দেখতে হবে। আমেরিকার যা করার, যে সর্বনাশ বাংলাদেশে করার তা করে ফেলেছে, চুক্তি তারা করে ফেলেছে, আপনি তো এই চুক্তি বাতিল করতে পারবেন না। আর এই চুক্তি যদি আওয়ামী লীগ সরকার ধরেন ক্ষমতায় আনলো, আওয়ামী লীগকে বসাইলো, আওয়ামী লীগ এই চুক্তি বাতিল করলো না, কি করতে পারবে এরা? চুক্তি তো সাইন তো জামাত করে এসেছে, সাইন তো আমার ভাবির পোলারা করে এসেছে, সাইন তো এনজিও গ্রাম সরকার, আদম ব্যাপারী সরকার করে এসেছে, সাইন তো জামাত বিএনপি সবাই করেছে। আপনি তো তখন আওয়ামী লীগকে দুষতে পারবেন না। যা করার তা তাও আমেরিকা করে ফেলেছে। তাদের এইখানে শেখ হাসিনার রিজিম উল্টানোর কথা ছিল, তারা উল্টিয়েছে। এখন আবার যদি বসিয়ে দেয়, শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগের সরকার পুনর্স্থাপন হলে এই চুক্তি তো বাতিল করবে না, মনে করেন করবে না, ধরে নিলাম, যদি করার সম্ভাবনা আছে, কিন্তু ধরে নিলাম ক্ষমতার সাথে তারা করবে না, কেউ কিছু করতে পারবে না। তো আমেরিকার সঙ্গত কারণে এখন ভারতের সাথে তারা একটা বোঝাপড়ার মধ্যে থাকবে, গিভ অ্যান্ড টেকের মধ্যে থাকবে। তো এটা পরিষ্কার, গিভ অ্যান্ড টেকের মধ্যে গেলে নিঃসন্দেহে আওয়ামী লীগের ব্যাপারে অবশ্যই ভারত কথা বলবে। বাংলাদেশ এক পৃথিবীতে একমাত্র রাশিয়া আর ভারত, এরা কখনো বন্ধুর সাথে বেইমানি করে নাই। আপনি দেখেন, রাশিয়ার যারা বন্ধু সবসময় তার পাশে থেকেছে, ভারতও যাকে বন্ধু মনে করে সবসময় তার পাশে থেকেছে। এই যে রাশিয়ার ব্যাপারে ভারতকে এত প্রেশার দিল আমেরিকা, কত রকম প্রেশার দিল, শেষ মুহূর্তে তেলচোরা পার্টি লাগাই দিল, যখন কোনো আন্দোলন কোলাইলো না, যখন অখিলেশ যাদব, তৃণমূল, তারপর কংগ্রেস এদের কিছুই করতে পারলো না, পাঞ্জাবের কৃষকদের দিয়ে আন্দোলন করে কাজ করাইতে পারলো না, মুসলমানদের দিয়ে কিছু করাইতে পারলো না, তারপরে তেলচোরা পার্টি নামাই দিল কয়েকদিন আগে, তাও কাজ হইল না, বুমেরাং হয়ে গেল। এখন কি করবে? তাদের আলোচনার মাঝখানে আসতেই হবে। তখন সঙ্গত কারণেই বাংলাদেশ নিয়ে কথা উঠবে। ভারত যেহেতু পরীক্ষিত বন্ধু, বাংলাদেশেরও পরীক্ষিত বন্ধু, আওয়ামী লীগেরও পরীক্ষিত বন্ধু, তো সঙ্গত কারণেই বোঝাই যাচ্ছে তার স্বার্থে কাজ করবে। যেমন রাশিয়া ভারতের পক্ষে কাজ করেছে, ভারত ও রাশিয়ার পক্ষে এত চাপ দেওয়ার পরেও রাশিয়ার বিরুদ্ধে টু শব্দটি, একটা বাক্য তারা কোনোদিন ব্যবহার করে না আজ পর্যন্ত। অনেক ঝুঁকি নিয়েছে, কিন্তু শেখ হাসিনার ব্যাপারে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে, তাকে অতিথি হিসেবে রাখার কারণে বাংলাদেশ থেকে যেই ধরনের বাজে কথা ভারতের সম্পর্কে, ভারত সরকারকে বলা হয়েছে, তারপরে ভারত চুপ, কারণ তারা বন্ধুকে রক্ষার্থে যা করতে হয় তারা তা করবে এবং করতেছে, যেমন রাশিয়া করে। তো এখন ভারত বাংলাদেশ প্রসঙ্গে আমেরিকাকে একটা সমঝোতার মধ্যে আসবে, সেটা অনেক কিছুই করতে পারে। সেটা হতে পারে আওয়ামী লীগের উপর নিষিদ্ধতা তুলে নেওয়া, শেখ হাসিনাকে গতানুগতিক রাজনীতি করতে দেওয়া, অথবা সরাসরি আন্দোলন, আবার নতুন কোন আন্দোলন, নতুন কোন জেনজি আন্দোলনও ঘটে যেতে পারে, অথবা বাংলাদেশে এই মুহূর্তে একটা স্যাবোটাজ ঘটিয়ে সামরিক সরকার এনে আবার একটা মধ্যবর্তী নির্বাচন আসতে পারে, বহুবিধ কিছু করতে পারে, আমরা এখনো জানি না। ওই যে বললেন যে সার্জিও গোর আসার পরেই তারপরে দেখলাম রয়ের প্রধান আসলো, রয়ের প্রধান আসা এটা কিন্তু চারটিখানি ব্যাপার না। এবং তারপরেই দেখলাম যে এই যে জঙ্গি ঠঙ্গি ধরা শুরু করে দিয়েছে, শুনলাম আলোচনা শুরু করেছে, বাংলাদেশে জঙ্গিবাদ আছে। ফরিদ ভাই, একটু আরেকটা ইনফরমেশন দেই, আপনার কাছে অবশ্যই ব্যাপারে ইনফরমেশন আছে, আমি যা স্মরণ করিয়ে দিচ্ছি সেটা হলো মার্কিন দূত সার্জিও গোর এবং অজিত দোভালের মধ্যে যে বিষয়গুলো নিয়ে কথা, তার মধ্যে একটা অন্যতম বিষয় ছিল দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ইস্যু। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ইস্যুতে আমেরিকা এবং ভারত এক পরস্পর হাত মিলিয়েছে, অনেকটা তারা একমত হয়ে গেছে যে এই অঞ্চলের নিরাপত্তা ইস্যুটা তারা দেখবে মানে ভারত দেখবে। যদি ভারত এইভাবে দক্ষিণ এশিয়ার নিরাপত্তার ইস্যুটা ভারতই দেখে, তাহলে তো সেই যেই লাউ সেই কদু, সেই ভারতের চোখেই তো এই বাংলাদেশকে দেখবে মার্কিন যুক্তরাষ্ট্র। আসলে কি বিষয়টা কি এদিকে যাচ্ছে ফরিদ ভাই? নিঃসন্দেহে আমেরিকা এই মুহূর্তে তার রিজিম পাল্টানোর জন্য বাংলাদেশের মৌলবাদী শক্তিকে ব্যবহার করেছে। বাংলাদেশের বামপন্থী, মৌলবাদী, দক্ষিণপন্থী, আধা ডানপন্থী এবং বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করে রিজিমটা পাল্টে দিয়েছে। কারণ যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কথা শুনে নাই, তার সাথে বুঝাই দিল যে আমার কত শক্তি দেখো, তার কাজ তো শেষ। এখন আমেরিকা তো ভালোভাবে বুঝতে পেরেছে যে তারেক রহমানকে, জামাতকে ক্ষমতায় বসালে এই উপমহাদেশে মৌলবাদ বেড়ে যাবে, এবং অলরেডি বেড়ে গেছে। তার সিমটম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেনাপ্রধান দাঁড়িয়ে রাখলো, তারপরে ওইখানে চার ব্যাটালিয়নের নাম রাখলো, 4 খলিফার নামে। এমনকি এখন নারী কোম্পানি, 4 ব্যাটালিয়নে 4 কোম্পানি, এরপর নারী কোম্পানি আর্মিতে আসবে, সেখানে আবার কি মাদ্রাসা প্রতিষ্ঠা করলো সেনাপ্রধান, ওইদিকে যাচ্ছে।
ওই দিকে যাচ্ছে। এবং এটা করতে করতে কোন দিকে চলে গেল, 1 মাস না যেতে ইসলামী ইনস্টিটিউট খুলে ফেললো সেনাবাহিনী। আমরা এর আগে সেনাবাহিনীকে দেখলাম ব্যাংকের ব্যবসা করতে, সুদের ব্যবসা করতে, এখন ইনস্টিটিউট করতেছে, ইসলামিক ইনস্টিটিউট, জামাতের মতো। সিমটমটা দেখেন, ঠিক জামাতের মতো বদামি শুরু করেছে বাংলাদেশের সেনাবাহিনী। এবং এরা দেখবেন কয়েকদিন পরে আস্তে আস্তে আবার ফতোয়া দেওয়া শুরু করেছে সেনাপ্রধান, যে বেদাত কই আছে আর নাচ, বেদাত খুঁজতেছে। বাংলাদেশ সেনাবাহিনীর কাজ কি, আর খুঁজতে আসছে বেদাত। মানে এই দেশে লামা জাহাবি ওই যে কিছু আহলে খবিশি কম পড়ে গেছে, তো এখন সেনা প্রধানকেও আহলে খবিশ হইতে হবে, হয়ে তাকে বেদাত খুঁজতে হবে। সে এখন বেদাত খুঁজতে নেমে গেছে। কাম না থাকলে কই বাজে। এদেশে সেনাবাহিনীতে কোনো কাম নাই, কু করা ছাড়া। আর হইলো আপনার এখন তো কু করাও যাচ্ছে না, ডাইরেক্ট ইনডাইরেক্ট করে। তা এখন কি করবে, কোনো কাম তো নাই। যুদ্ধ তো পৃথিবীতে কোনো দেশের সাথে করে নাই, করবেও না। তো কি করবে তারা? তারা এখন ওই বেদাত খুঁজতেছে, তারা এখন ইসলামিক ইনস্টিটিউট খুলতেছে। তো এটার সিমটমটা কি? তুরস্কের দিকে ঝুঁকে গেছে। কারণ তুরস্ককে কিন্তু আমেরিকা বিশ্বাস করে না, পাকিস্তানকেও কিন্তু বিশ্বাস করে না। কারণ তাদের কাছে এদেরকে তারা ব্যবহার করে, কিন্তু ভেতরে ভেতরে না তুরস্ককে বিশ্বাস করে, না পাকিস্তানকে আমেরিকা বিশ্বাস করে। প্রশ্নই আসে না। যতটুকু ব্যবহার করা যায় ব্যবহার করে নিচ্ছে, এছাড়া কিছু বিশ্বাস একটু মোটেও করে না। তো এই বাংলাদেশে যে মৌলবাদ একটা কনফিউশন আছে এই আলোচনার ভিতরেই, এই আপনার এই আলোচনার ভিতর থেকে একটা কনফিউশন আছে আমার। সেটা হলো, আমাদের এই যে সরকার, আমাদের সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি মালয়েশিয়া হয়ে চায়না সফর করলেন। এই বিষয়টাই কি ঝামেলার মূল গোড়া, নাকি এর পিছনে অন্য কিছু আছে? মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। শোনেন, বাংলাদেশের রেকর্ড আছে, যখনই কেউ চায়নাতে যায় তখনই তার সরকারের অবস্থা কেরাসিন হয়ে যায়। এটা আমরা সব সরকারের আমলেই দেখেছি। আপনি খেয়াল করেন, এ পর্যন্ত যত সরকার চায়নাতে গেছে সেই সরকার বিপদে পড়েছে। আমেরিকা যত কিছুই করুক, চায়না প্রীতি পছন্দ করবে না, এটা পরিষ্কার। সেই জন্য তো এখন দেখবেন এটা কভার করতে চাইতেছে। এতদিন তো বললো ওই যে জামাই খাও খাও, না শাশুড়ি খামো না, জামাই রাগ করছে। এখন শুনতেছি এখন নাকি দিল্লিতে যাবেন জাতীয় ভাইয়া, মানে প্রধানমন্ত্রী, আপনার মাননীয় প্রধানমন্ত্রী নাকি এইবার যাবে। যাই হোক, শুভবুদ্ধির উদয় হোক, যেতে থাকুক, যেতে হবেই। যা বেচারা ঘাড়ে ধরে যায় পরে। এইবার আপনাকে বাংলাদেশ, নিশ্চয়ই এখানে প্রধান আলোচনার বিষয় রয়েছে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা। দিন শেষে আমি বলেছি না আপনাকে যে আওয়ামী লীগ এবং ভারতের সাথে আবার আমেরিকার সম্পর্ক ভালো হবে, মজবুত হবে, আগের চাইতে আরো মজবুত হবে। তখন দেখবেন এই যে ভাবির পোলারা, জামাত, হেফাজত, চামড়া নাইপির কি মিছিল না করা শুরু করে, দেখতে পারবেন কয়দিন পরে। এই আমেরিকারে কয়দিন পরে দেখবেন গালিগালাজ শুরু করে দিবে কিছুদিনের মধ্যেই। যখন দেখবেন এই ভাবির পোলাদের খুঁটি থাকবে না। আর আমেরিকা আজ পর্যন্ত যারা বন্ধু বানাইছে তাদের পরিণতি কি হয়েছে, ইতিহাস কি বলে? আমেরিকার একটা বন্ধু রাষ্ট্র দেখান তৃতীয় বিশ্বের যাদের পরিণতি ভালো হয়েছে। কিসিঞ্জার কি বলেছিলেন, যে যারা আমেরিকার সাথে শত্রুতা করে তারা তো বিপদে পড়বেই, কনফার্ম। আর যারা বন্ধুত্ব করে তারা আরো বেশি কনফার্ম যারা বিপদে পড়বে। ইতিহাস তাই বলে। আপনি যদি 50-60 বছরের ইতিহাস দেখেন, এই সোভিয়েত ইউনিয়নের সাথে কি রাশিয়ার বন্ধুত্ব ছিল না? ছিল। ইরানের সাথে কি আমেরিকার বন্ধুত্ব ছিল না? ছিল। এই খোমেনি আসার আগে ইরানের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল। হয়তো এই তথাকথিত ইসলামী বিপ্লব না হইলে এতদিন এই ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে যাইতো, এবং সেই পারমাণবিক বোমার সকল আয়োজন সম্পন্ন করে দিত আমেরিকা, হয়ে যেত। আপনি দেখেন, আফগানিস্তান কি আমেরিকার বন্ধু ছিল না? পাকিস্তান কি আমেরিকার বন্ধু না? সাদ্দাম কি আমেরিকার বন্ধু ছিল না? একটা মাত্র ব্যক্তি ছিল লিবিয়ার গাদ্দাফি ছাড়া, সবই তো আমেরিকার বন্ধু ছিল। দেখেন তো কার পরিণতি ভালো আছে? একটা রাষ্ট্র দেখেন আমাকে, কারো পরিণতি ভালো হয়নি। তো আজকে যারা আমেরিকার ফাঁদে পা দিয়ে নিজেদের সর্বা, নিজেদের খোদা, আল্লাহ, গড, ভগবান মনে করতেছে বাংলাদেশে, এদের পরিণতি দেখতে পারবেন কি? এরা রাস্তাঘাটে পড়ে থাকবে, এদের 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 কবর দেওয়ার লোক থাকবে না, এদের কাঁধে তুলে নিয়ে কবর দেওয়ার লোক থাকবে না। আজকে যারা বাংলাদেশে আমেরিকার দালালি করেছিল, যে রিজিম যাদের গোলামি করে রিজিম চেঞ্জ করেছে, এই তো এখন তো সব শেষ। আচ্ছা ধরেন আপনার সাথে আমার বিরোধ হলো এই গ্লাসটা নিয়ে, আপনার সাথে আমার শত্রুতা। আমি যদি বলি ঠিক আছে গ্লাস আগে না করছি, এখন আপনাকে দিয়ে দিব, তাহলে তো আপনার সাথে আমার যুদ্ধ শেষ। তাহলে আপনি যাদের যে গোলাম দিয়ে আমার বিরোধিতা করালেন, তাদের পরিণতি কি হবে? তাদের পরিণতিটা কি হবে? এখন তাদের পরিণতি তাই হবে। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের তো বিকল্প নাই। এই বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটি বড় দল তো নাই। আপনি তার উপরে ভরসা করবেন? জামাত যে 70-77টা আসন পেয়েছে, এটা যে অনুরোধের আসনের, এটা কে না জানে? 7টা আসনই তো তারা পাবে না। এই ফরিদ ভাই, আপনার আলোচনায় একটা কথা তো বললেন, আমি আসলে ওইটা থেকে আর একটু ইয়ে করার কথা ছিল, আমি ভুলে গেছি।
সেটা হলো আমাদের তথ্য উপদেষ্টা, প্রাইম মিনিস্টারের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি যে কথাটা বললেন যে শেখ হাসিনা দেশে আসলে তাকে আইনি সহায়তা দেওয়া হবে, তার সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে, এই কথাগুলো তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন। আমার প্রশ্ন হলো, ওই যে যেদিন শেখ হাসিনা ঘোষণা করলেন যে আমি ডিসেম্বরে বাংলাদেশে আমার দেশে ফিরে যাব, দেখি আমাকে কে ঠেকায়, এই কথাটা ঠিক অনেকটা এরকমই ছিল। আমি জানি না সেন্টেন্সটা অনেকটা কথাটা এরকমই ছিল, কথাটা অনেকটা এরকমই ছিল। তখন আমরা অনেককেই বক্তৃতা বিবৃতি দিতে শুনেছি যে আসুন, কোথা দিয়ে ঢুকবেন আসুন। এবং আমি নাম বললাম না, বাংলাদেশের একজন পথিত যশা লেখক এবং বুদ্ধিজীবী, তিনিও এই ধরনের একটা কলাম লিখে ফেলেছিলেন প্রথম আলোতে। তো আসুন আসুন মানে আসুন মানে এসে আপনি ফাঁসির দড়ি গলায় ঝুলান, মানে বাংলা সীমান্তের যে দিক দিয়েই ঢুকবেন এপারের ফাঁসির মঞ্চ তৈরি থাকবে, আপনি আসবেন আর সাথে সাথে এখানে ঝুলিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এই ধরনের কথা তো বলেছিলেন, বলেননি? এখন হঠাৎ করে একেবারে হেড অফিস থেকে, হেড অফিস বলতে আমি প্রাইম মিনিস্টারের অফিস বলি, এর চাইতে তো বড় অফিস আমাদের সরকারের আর নাই না। ওই অফিস থেকে তিনি তথ্য উপদেষ্টা, তিনি অফিসের তথ্য আমাদের জনগণকে দেন সাংবাদিকদের মাধ্যমে। তিনি বললেন তার আইনি সহায়তাও দিবেন, আবার সর্বোচ্চ নিরাপত্তা দেবেন। আইনি সহায়তা কি দিবেন ফরিদ ভাই? আইনি সহায়তা কি দিবেন? ওনার তো সাবেক প্রাইম মিনিস্টারের তো ফাঁসির হুকুম হয়ে গেছে, আর আইনি সুরক্ষা কি? ওনাকে তো শুধু আনবেন আর ঝুলাবেন, এই তো। আইনি সুরক্ষার কথাটা কেন আসছেন? তার মানে কি ঝুলাবে না? ফরিদ শুনেন, গপ্প করবি মিশা কথা গেলি, মিশা কথা না গেলে গপ্প হইলো। তুই পেতি পাড়া বলেন, জাহেদ বলেন, সালাউদ্দিন সাহেব বলেন, বলছেন না সালাউদ্দিন সাহেব যে দাফন হয়ে গেছে দিল্লিতে আওয়ামী লীগের, এখনই কিন্তু বলা শুরু করেছে যে নিরাপত্তা দেবে, আইনি সহায়তা দেবে। আর কয়দিন পরে কি বলবে জানেন? আমরা তাকে স্বাগত জানাই। এগুলো ভাষা শুরু করবে কয়দিন পরে। এত সস্তা অতনালিয়া দেশে। আমি চন্দন নন্দী নর্থ ইস্টের নিউজের তিনি কলাম লেখেন এবং অনেক অনুসন্ধানী রিপোর্ট করেন, সত্যতা পাওয়া যায়, অনেক বড় বড় রিপোর্ট করেন তিনি। চন্দন নন্দী একদম নাড়িয়ে দেন। বাংলাদেশের 24-এর ইলেকশনের আগেও বাংলাদেশের সরকার যে পড়ে যাবে এ নিয়ে চন্দন নন্দী কিন্তু অনেক চ্যানেলে কথা বলেছেন। অনেকেই তখন চন্দন নন্দীকে গালাগালিও করেছে যে এই বেটা শুধু বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বলে, মানে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বলে। ঠিক আছে, তার মানে ওই চন্দন নন্দীর অনেক গোয়েন্দা তথ্য তার কাছে থাকে বলে আমি বিশ্বাস করি। তিনি বললেন আজকে, ফরিদ ভাই আজকে একটা চ্যানেলে চন্দন নন্দী বললেন যে শেখ হাসিনার যে ট্রায়াল হয়েছে, যে সাজা হয়েছে, এই সাজাগুলো 1 বছরের জন্য মওকুফ হয়ে যেতে পারে। তার মানে এই ধরনের আলোচনা হচ্ছে নাকি, বা স্থগিত হয়ে যেতে পারে? হ্যাঁ, উনি যেটা বলেছেন নিঃসন্দেহে তিনি খুবই গুরুত্বপূর্ণ রিপোর্ট লেখেন। এমনকি তার যে বক্তব্য ছিল, আমিও সেই রিপোর্টগুলো দেখতাম। আমি তখন বলতাম হয়তো ওভার কনফিডেন্টের কারণে এই সরকারের পতন করতে পারে। আমিও তখন তার সাথে ওইভাবে একমত না হলে আমি আওয়ামী লীগের নেতাদের বলতাম, বিএনপির নেতাদের বলতাম যে আওয়ামী লীগের যেহেতু তারা ধরেই নিয়েছে 5 বছর আর ক্ষমতায় থাকবে, এই ওভার কনফিডেন্টে তাদের পতন ঘটলেও ঘটতে পারে, এইভাবে বলতাম। আর একটা জিনিস, রাশিয়া থেকে একটা নিউজ হয়েছিল যেটা আমরা কেউ প্রথমে গুরুত্ব দেই নাই, যে 6 মাস আগে, এই সরকার গঠনেরও 6 মাস আগে, যে মানে অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে যে ফেলে দেবে, এটা রাশিয়া থেকে প্রথম প্রকাশিত হয়েছে। আমরা দেখলাম এই ত্রিপুরার সাংবাদিকের কথাই সত্য হলো এবং রাশিয়ার কথাই সত্য হলো। আর আপনি যেটা বললেন যে উনি যেটা, আমার কাছে যে তথ্য আছে, আমার কাছে যেটা আমি যতদূর জানি যে এখানে আওয়ামী লীগের যে নিষিদ্ধতা সেটা উঠিয়ে নিবে, স্বাভাবিক রাজনীতি করার সুযোগ দিবে বাংলাদেশ আওয়ামী লীগকে, এটা আলোচনা হচ্ছে। আর আপনার শেখ হাসিনার যে শেখ হাসিনা সহ আর যাদের মৃত্যুদণ্ডে দেওয়া হয়েছে, এগুলো হয় রিভিউ করবে, আপিল করার সুযোগ দিবে, অথবা এটা স্থগিত করে দিবে, বাতিল করবেন, আপিল করার সুযোগ দিবে অথবা স্থগিত করে দিবে, এরকম আলোচনা হচ্ছে। কিন্তু আমার মনে হয় মানে বিষয়টা এরকম যে পানি আমি আসতে দিলাম, একটা বাঁধ কেটে দিলাম, একটা ড্রেন কাটলাম, বা একটা যেটা ড্যাম বানাইলাম, পানি যেন আস্তে আস্তে আসে। শেখ হাসিনা তো আসবেন 6 লাভের মতো,
বানের মতো। তো আপনি তো ড্রেন বানাইছেন বা ড্যাম বানাইছেন, শেখ হাসিনা যখন আসবে দেশে তো বন্যা হয়ে যাবে, তো ওগুলো তখন আপনার কিছুই কুলাবে না। তখন ওই যে কোথাকার কোন চুক্তি ফুক্তি এগুলো কোথায় উড়ে যাবে। কারণ শেখ হাসিনা বাংলাদেশের ঢাকা রাজধানীতে তার কদম পড়ার পরে কি যে ঘটবে এটা আমরা কেউই অনুমান করতে পারবো না।